বাংলার স্বদেশী আন্দোলনে রবীন্দ্রনাথের অবদান প্রসঙ্গে এজরা পাউন্ড বলেছিলেন, টেগোর স্যাং বেঙ্গল ইন্টু এ নেশন। রবীন্দ্রনাথ যেন সেই বাঁশিওয়ালা, যার বাঁশিতে জীবনের জয়গান, দেশপ্রেমের দীক্ষা, উৎসর্জনের মহামন্ত্র আজও অনুরণিত। যখন উদ্যত ছিল তোমার রসনী, তোমারে আমার চেয়ে বড় বলে নিয়েছিনু গণি। তোমার আঘাত সাথে নেমে এলে তুমি, যেথা মোর আপনার ভূমি। ছোট হয়ে গেছ আজ, আমার টুটিল সব লাজ। যত বড় হও, তুমি মৃত্যুর চেয়ে বড় নও। আমি মৃত্যুর চেয়ে বড়। এই শেষ কথা বলে যাব আমি চলে। কোন বনেতে জানি নে ফুল গন্ধে এমন করে আকুল। কোন বনেতে জানি নে ফুল গন্ধে এমন করে আকুল। কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে। কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে। শুধু কারান্তরালে বা ফাঁসির মঞ্চেই নয়, সংগ্রামের প্রস্তুতিতে, প্রতীক্ষার অসহিংসতায় ও সংঘাতের মাহেন্দ্রক্ষণেও রবীন্দ্র কাব্যই ছিল বিপ্লবীদের উপলব্ধির মাধ্যম, অভিব্যক্তির ভাষা, উত্তরণের মহামন্ত্র। 1914 সালে অনুশীলন সমিতি ও যুগান্তর দলের মধ্যে মেল বন্ধনের জন্য গোপন সভা বসে বিশিষ্ট নেতা অতুল কৃষ্ণ ঘোষের শ্রীদাম মুদি লেনের বাড়িতে। অনুশীলনের নলিনী কিশোর গুহ, প্রতুল গাঙ্গুলি প্রমুখের সাথে যুগান্তরের যতীন্দ্রনাথ মুখার্জির সেই আলোচনা সেদিন ব্যর্থ হয়। এই খবর শুনে বিপ্লবী রাসবিহারী বসু বললেন, ঘণ্টা যখন উঠবে বেজে, দেখবি সবাই আসবে সেজে। একসাথে সব যাত্রী যত, একই রাস্তা লবেই লবে। নিশিদিন ভরসা রাখি সবে হবে, ওরে মন হবে হবে। নিশিদিন ভরসা রাখি সবে হবে, ওরে মন হবে হবে। যদি পান করে থাকিস সে পান তোমার রবে রবে, ওরে মন হবে হবে। নিশিদিন ভরসা রাখি সবে হবে, ওরে মন হবে হবে। পাষাণ সমান আছে পড়ে প্রাণ পেশে উঠবে ওরে। পাষাণ সমান আছে পড়ে প্রাণ পেশে উঠবে ওরে। আছে যারা বোবার মতন, তারাও কথা কবে কবে, ওরে মন হবে হবে। নিশিদিন ভরসা রাখি সবে হবে, ওরে মন হবে হবে। আত্মোন্নতি সমিতির সতীশ দে বোমা বানানোর মশলা রেখেছিলেন তার কলকাতার বাড়ির 3 তলার ঘরে। হাতের মধ্যে বিস্ফোরণ ঘটায় তিনি দুটি চোখেই দৃষ্টি হারালেন। তারপরের
দুঃসহ যন্ত্রণা ও একাকিত্বের দিনগুলিতে তিনি লিখছেন, জীবনে সে এক গভীর অভিজ্ঞতা। চারিদিকে শব্দ আছে, স্পর্শ আছে, নেই আলো। দিন কখন আসে, রাত কখন হয় বুঝি না। রূপময় জগৎ আমার পক্ষে তখন অবলুপ্ত। মৃদুস্বরে গান গেয়ে ভগবানকে বলি, চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে, অন্তরে আজ দেখব যখন আলোক নাহি রে। চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে। ধরায় যখন দাও না ধরা, হৃদয় তখন তোমায় ভরা। ধরায় যখন দাও না ধরা, হৃদয় তখন তোমায় ভরা। এখন তোমার আপন আলোয় তোমায় চাহি রে। চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে। তোমায় নিয়ে খেলেছিলেন খেলার ঘরেতে, খেলার পুতুল ভেঙে গেছে প্রলয় ঝড়েতে। তোমায় নিয়ে খেলেছিলেন খেলার ঘরেতে, খেলার পুতুল ভেঙে গেছে প্রলয় ঝড়েতে। তবে সেই কেবল খেলা, হোক না এখন প্রাণের মেলা। তবে সেই কেবল খেলা, হোক না এখন প্রাণের মেলা। তারের বিনা ভাঙলো হৃদয় বিনয় গাহিরে। চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে। অন্তরে আজ দেখব যখন আলোক নাহি রে। চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে। সৌভাগ্যের কথা যে কিছুদিন পরে সতীশ তার দৃষ্টি ফিরে পেয়েছিলেন। সেই সতীশই জেলে বসে লিখেছেন। বাড়ি থেকে কিছু বই এসেছিল, তার মধ্যে দেখি গীতাঞ্জলি। বহু পূর্বে একবার গীতাঞ্জলি পাঠ শুরু করেছিলাম, কিন্তু প্রথমেই
মাথা নত করার কথা পড়ে মন সায় দিল না। ভাবলাম, মাথা যদি নতই করতে হয় তবে ভগবান মাথাটা দেহের সবার উপরে দিলেন কেন? কিন্তু পরে আরও পড়তে পড়তে আমি তন্ময় হয়ে গেলাম, আর শ্রদ্ধার ভারে মাথা আপনি নত হয়ে গেল। ফুলের পর ফল ফললে শাখা যেমন নুয়ে পড়ে, মনে হল প্রত্যেকটি গীতি কবিতা যেন বিশেষ করে আমারই মতো কারাগারে নিভৃতে সেলের বন্দির মুক্তি পিপাসী অন্তরের কথা। চট্টগ্রাম যুব বিদ্রোহের তরুণ বিপ্লবী কৃষ্ণ চৌধুরীকে ফাঁসির আসামি হিসেবে নিয়ে আসা হয় মেদিনীপুর জেলে। জীবনের শেষ দিন কটিতে দিবারাত্র, এমনকি ফাঁসির পূর্ব মুহূর্ত পর্যন্ত তার মুখে ছিল একটিই গান, ও আমার দেশের মাটি। কন্ডেমড সেল থেকে অন্য বন্দীদের ডেকে ডেকে বলতেন, এ গান যখন আর শুনতে পাবেন না তখন বুঝবেন সব শেষ। রবিকরে উদ্ভাসিত এমন গভীর অনুভূতির যেন কোনো তুলনা মেলে না। আসন্ন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে এ এক হৃদয়স্পর্শী উপলব্ধি, যা সম্ভবত একমাত্র রবীন্দ্রনাথের ভাষাতেই প্রকাশ পায়। মেদিনীপুরের ম্যাজিস্ট্রেট ডাগলাসকে হত্যার অপরাধে মৃত্যুদণ্ড হল বিপ্লবী প্রদ্যোৎ ভট্টাচার্যের। ফাঁসির হুকুম শোনার পর প্রদ্যোৎ তার বৌদি বনকুসুম দেবীকে চিঠিতে লিখলেন। গীতাঞ্জলিতে আছে, আকাশ হতে প্রভাত আলো আমার পানে হাত বাড়ালো, জয়ধ্বনি উঠল রে উঠল রে। এ বাণী আমার অন্তরে স্পন্দিত হচ্ছে। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি এই দেখে যে কবির এই ছন্দ যেন আমার জীবনেরই প্রতিধ্বনি। আমার এই জীবনের খাতায় কবির কোনো অক্ষরটিই বাদ যাচ্ছে না, সবই সত্য হয়ে দেখা দিচ্ছে। এ তো গান শোনা নয় বা কাব্য পড়া নয়, এ যে একেবারে মর্মে মর্মে অনুভব। আর এক দুর্ধর্ষ বিপ্লবী নলিনী দাসের লেখায় পাওয়া যায় আন্দামান সেলুলার জেলের একটি ঘটনা। 1933 সালে বন্দি বিপ্লবীরা সেখানে এক ঐতিহাসিক অনশন ধর্মঘট শুরু করেন। সেই আন্দোলনকে ব্যর্থ করতে জেল কর্তৃপক্ষ এক অবর্ণনীয় অত্যাচারের পন্থা নিল। তবুও প্রত্যেকটি সেলে অনশন অব্যাহত রইল। এমনই এক অগ্নি পরীক্ষার দিনে খবর এলো, মোহন, মোহিত ও মহাবীর যন্ত্রণায় মৃত্যুবরণ করেছেন। জেল কর্তৃপক্ষ হয়তো ভেবেছিলেন যে এই ঘটনা ধর্মঘটের মেরুদণ্ড ভেঙে দেবে, কিন্তু সেই মুহূর্তে তালাবন্ধ গরাদের আড়াল থেকে সেই অনশন ক্লিষ্ট কণ্ঠে রবিমন্ত্র ছড়িয়ে পড়ল সেল থেকে সেলে, আন্দামানের তীর থেকে ভারত মহাসাগরের ঢেউয়ে ঢেউয়ে। আর এক দুর্ধর্ষ বিপ্লবী নলিনী দাসের লেখায় পাওয়া যায় আন্দামান সেলুলার জেলের একটি ঘটনা। 1933 সালে বন্দি বিপ্লবীরা সেখানে এক ঐতিহাসিক অনশন ধর্মঘট শুরু করেন। সেই আন্দোলনকে ব্যর্থ করতে জেল কর্তৃপক্ষ এক অবর্ণনীয় অত্যাচারের পন্থা নিল। তবুও প্রত্যেকটি সেলে অনশন অব্যাহত রইল। এমনই এক অগ্নি পরীক্ষার দিনে খবর এলো, মোহন, মোহিত ও মহাবীর যন্ত্রণায় মৃত্যুবরণ করেছেন। জেল কর্তৃপক্ষ হয়তো ভেবেছিলেন যে এই ঘটনা ধর্মঘটের মেরুদণ্ড ভেঙে দেবে, কিন্তু সেই মুহূর্তে তালাবন্ধ গরাদের আড়াল থেকে সেই অনশন ক্লিষ্ট কণ্ঠে রবিমন্ত্র ছড়িয়ে পড়ল সেল থেকে সেলে, আন্দামানের তীর থেকে ভারত মহাসাগরের ঢেউয়ে ঢেউয়ে। এই মাস্টারদারি একান্ত প্রিয় শিষ্যা প্রীতিলতা ওয়াদেদার 1932 সালের 24শে সেপ্টেম্বর চট্টগ্রামের অভিযানে প্রাণ দিলেন।
শহীদ প্রীতিলতার পোশাকের মধ্য থেকে পুলিশ পেয়েছিল চট্টগ্রাম যুব বিদ্রোহের নায়ক সূর্য সেনের উদ্দেশ্যে লেখা এই চিঠিটি। রাত্রির অন্ধকারে বাড়িধারা মাথায় নিয়ে রওয়ানা হলেন। আমি সিঁড়ির কাছে দাঁড়িয়ে মুগ্ধ নেত্রে দেখতে লাগলাম। ভাবলাম, কবি নিশ্চয়ই এই আপন ভোলা ছন্নছাড়া বিপ্লবীদের হয়েই বলেছেন, কেবল তব মুখেরও পানে চাহিয়া বাহির হনু তিমির রাতে তরণী খানি বাহিয়া। প্রীতিলতার মৃত্যুর 15 দিন পরে ছিল বিজয়া দশমী। সেই দিন মাস্টারদা লিখছেন, উইলফ্রেড ওয়েন ছিলেন একজন যুদ্ধবিরোধী ইংরেজ কবি, কিন্তু দুর্ভাগ্যবশত তাঁকেই যুদ্ধে যোগ দিতে ফ্রান্স যেতে হয়। তারই মা পরে রবীন্দ্রনাথের কাছে একটি পত্রে লিখেছিলেন, এই পোড়া যুদ্ধ থামবার 1 সপ্তাহ আগে আমার বক্ষের ধন যুদ্ধক্ষেত্রে প্রাণ দিল। যেদিন যুদ্ধবিরতি ঘোষণা করা হলো, ঠিক সেই দিনই এই নিদারুণ খবর এসে পৌঁছল আমাদের কাছে। তার ডায়েরিটি যখন আমার কাছে ফিরে এলো, দেখি তার নিজের হাতে লেখা এই কটি কথা ও নিচে আপনার নাম। যাবার দিনে এই কথাটি বলে যেন যাই, যা দেখেছি যা পেয়েছি তুলনা তার নাই। এমনই আরেকটি নজিরবিহীন অভিব্যক্তি শুনি ইন্দোনেশিয়ার বিপ্লবী নেতা নজেটোর কাহিনীতে। এই আপসীন সংগ্রামীকে যেদিন মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়, তিনি আদালতের সামনে তার অন্তিম বিবৃতি দেন। বস্তুত সেই বিবৃতি ছিল অত্যাচারী শাসকের বিরুদ্ধে নবীন প্রজন্মের প্রতি লড়াইয়ের আহ্বান। নজেটো তার সেই ঐতিহাসিক বিবৃতিটি শেষ করেন রবি ঠাকুরের এই গানের মাধ্যমে। শুকুলের ফাঁসির আগের রাতে বন্দীরা যে যার সেলে নীরব, সারা জেল নিস্তব্ধ। হঠাৎ কন্ডেমড সেল থেকে শুকুলের গলা ভেসে এলো, গান না দাদা, সেই হাসি হাসি পড়ব ফাঁসি। বিভূতি দুহাতে সেলের গরাদ জড়িয়ে গাইতে শুরু করলেন। তার চোখ দুটি তখন আকাশের দিকে, আর সমগ্র মন প্রাণ সেই গানে। তবুও গলা ভার হয়ে আসছে। এরই মাঝে মাঝে কানে ভেসে আসছে শুকুলের গলার আওয়াজ। সেও প্রাণ দিয়ে গাইবার চেষ্টা করছে। সারা রাত ধরে বিভূতি গেয়ে চললেন, একের পর এক গান। সেই অবিস্মরণীয় রাতটির সম্পর্কে বিভূতি লিখছেন, সেই দৈব স্পর্শেই বাঙালির ধমনীতে জাগল দুর্বার প্লাবন, আর হৃদয়ে গভীর প্রত্যয়। জীবন মৃত্যু পায়ের ভৃত্য, চিত্ত ভাবনাহীন বাংলার ঘরে ঘরে তখন শত শত বন্দিবীর। তাদের কাছে কবিতার উপলক্ষ্যটি নয়, উপলব্ধিটিই ছিল বড়। তাই আলিপুর ষড়যন্ত্র মামলায় ফাঁসির হুকুম শুনে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে উল্লাসকর দত্ত অকম্পিত স্বরে গেয়ে উঠেছিলেন, সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে। আদালতে উপস্থিত অসংখ্য মানুষের সাথে সাথে দণ্ডদাতা জাজ সাহেব, এমনকি ইংরেজ সেপাইরাও স্থানুবদ্ধ হয়ে সেই গান শুনেছিলেন।